যুদ্ধের ময়দানে উদ্ভাবিত প্রযুক্তি এখন হয়ে উঠছে বৈশ্বিক নিরাপত্তার চাবিকাঠি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করতে ইউক্রেনের ড্রোন প্রযুক্তিকে বিশ্বের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছে ব্রিটেন। কিভ সফরে গিয়ে ব্রিটেনের আর্মস সার্ভিস মিনিস্টার আল ক্রান্স জানান, হরমুজ প্রণালীর অবরোধ সচল করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। আমেরিকা ও ইসরায়েলি হামলার পর ইরানের অবরোধে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট কাটাতে ৩০টিরও বেশি দেশ আলোচনা করছে। ব্রিটেন মনে করে, শাহেদ ড্রোন ধ্বংসে ইউক্রেনের যে অভিজ্ঞতা রয়েছে তা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। Ukraine has some of the best technology in the world that is developed here. In the war in Ukraine, I think that could provide utility in the Middle East, as we're seeing already against Shahed drones, all the way through to the Straits of Hormuz. আল ক্রান্স আরও জানান, ব্রিটেন কেবল ইউক্রেনকে প্রশিক্ষণ বা অর্থ সহায়তা দিচ্ছে না, বরং তাদের এআই এবং মনুষ্যবিহীন ড্রোন ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে ব্রিটিশ সামরিক বাহিনীকেও আধুনিকায়ন করছে। ইউরোপিয়ান মিত্রদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। একই সাথে ইউক্রেনকে তাদের এই প্রযুক্তি রপ্তানিতে আরও গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। Ukraine needs to speed up its capacity to export its capabilities for the simple reason that there is now a lot of competition out there across Western systems. I still believe the best systems sit in Ukraine, but the rest of the world is catching up. যখন ইতালি সহ অন্যান্য মিত্র দেশগুলো লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উদ্বিগ্ন, তখন ইউক্রেনের তৈরি মাগুরার মতো সামুদ্রিক ড্রোনগুলো নতুন আশার আলো দেখাচ্ছে। কিয়েভের এই সামরিক উদ্ভাবন কেবল রাশিয়ার বিরুদ্ধেই নয়, বরং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ রক্ষায় নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন শেষে প্রথমবারের মতো জনসম্মুখে এলেন 4 নভোচারী। শনিবার টেক্সাসের হিউস্টনে এক বর্ণিল অনুষ্ঠানে কথা বলেন নভোচারীরা। অনুষ্ঠানে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, মহাকাশ জয়ের চেয়েও প্রিয়জনদের কাছে অক্ষত ফেরাটাই তার জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। পাইলট ভিক্টর গ্লোভারের কণ্ঠেও ছিল একই সুর। অন্যদিকে নভোচারী ক্রিস্টিনা কোক পৃথিবীকে বর্ণনা করেছেন মহাবিশ্বের বুকে ভাসমান এক ক্ষুদ্র লাইফ বোট হিসেবে। আরেক নভোচারী জেরেমি হ্যানসেনের দৃষ্টিতে এই জয় কেবল 4 নভোচারীর নয়, বরং বিশ্ববাসীর সম্মিলিত সাহসের প্রতিফলন। দীর্ঘ 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী শুক্রবার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। ঐতিহাসিক এই মহাকাশ অভিযান শেষে শনিবার প্রথম টেক্সাসের হিউস্টনের এলিংটন ফিল্ড জয়েন্ট রিজার্ভ বেসে এক বর্ণিল অনুষ্ঠানে জনসম্মুখে আসেন এই 4 নভোচারী। রোমাঞ্চকর যাত্রা শেষে কমান্ডার রিড ওয়াইজম্যান জানালেন, মহাকাশ জয়ের স্বপ্নের চেয়েও বড় সার্থকতা হলো প্রিয়জনদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসা। Like before you launch, it feels like it's the greatest dream on earth. And when you're out there, you just want to get back to your families and your friends. It's a special thing to be a human, and it's a special thing to be on planet Earth. Thank you. মহাকাশের গহীন অন্ধকারে 4 নভোচারীর যে অভিজ্ঞতা, তাকে চিরস্থায়ী বন্ধন হিসেবে দেখছেন ওয়াইজম্যান। তার মতে এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। Victor, Christina, and Jeremy, we are bonded forever. And no one down here is ever going to know what the 4 of us just went through. And it was the most special thing that will ever happen in my life. অবিশ্বাস্য সেই অভিজ্ঞতার রেশ যেন এখনো কাটেনি পাইলট ভিক্টর গ্লোভারের। তার কাছে মহাকাশের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। Even bigger than my challenge trying to describe what we went through, the gratitude of seeing what we saw, doing what we did, and being with who I was with, it's too big to just be in one body. সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়ে স্রষ্টা এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্লোভার। নিজের অর্জনের চেয়ে দলের সাথে কাটানো সময়কেই বড় প্রাপ্তি মানছেন তিনি। এই মহাকাশ যাত্রা কারিগরি উৎকর্ষের চেয়েও মানবিক অনুভূতির এক অনন্য দলিল হয়ে থাকবে। নভোচারী ক্রিস্টিনা কোকের বর্ণনায় ফুটে উঠেছে সে গভীর আবেগের মুহূর্তগুলো। মহাকাশের নিকষ অন্ধকার থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। ক্রিস্টিনা কোকের চোখে পৃথিবী যেন মহাবিশ্বের বুকে ভাসমান এক ক্ষুদ্র লাইফ বোট। মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে মানসিক ভারসাম্য বজায় রাখা ছিল এক বড় জটিলতা। তবে জেরেমি হ্যানসেন জানালেন, বিষণ্ণতা কাটিয়ে দ্রুত ইতিবাচকতায় ফেরার এক অনন্য কৌশল অবলম্বন করেছিলেন আর্টেমিস 2 ক্রুরা। এই ঐতিহাসিক জয়কে কেবল 4 জনের সাফল্য হিসেবে দেখছেন না জেরেমি হ্যানসেন। তার দৃষ্টিতে বিশ্ববাসীর সম্মিলিত স্বপ্ন আর সাহসের প্রতিফলনে তারা কেবল একটি মাধ্যম। দীর্ঘ 50 বছর পর চাঁদের কক্ষপথে এটিই ছিল মানুষের প্রথম পরিভ্রমণ।
দক্ষিণ মেরুতে চূড়ান্ত অবতরণের আগে মহাকাশযানের সক্ষমতা যাচাই করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। 24 ঘন্টায় 24,000 মাইল গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় 5,000 ডিগ্রি তাপমাত্রা আর দীর্ঘ 6 মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল এই অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। 700,000 মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে 4 নভোচারী চাঁদের ফার সাইড থেকে তুলে এনেছেন অভূতপূর্ব সব ছবি, যা মহাকাশ গবেষণায় নতুন এক দিগন্ত উন্মোচন করলো। ইসলামাবাদে কড়া নিরাপত্তা, শহর জুড়ে রাস্তা ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দীর্ঘ 6 সপ্তাহের মধ্যপ্রাচ্য সংঘাতের ইতি টানতে আলোচনার টেবিল ঘিরে ইসলামাবাদে এই বিশেষ নিরাপত্তার আয়োজন। পাকিস্তানের রাজধানীর বিলাসবহুল সেরেনা হোটেলকে কেন্দ্র করে গোটা শহরকেই যেন ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে। মূল আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। পাকিস্তানের লক্ষ্য দুই পক্ষ যেন মুখোমুখি আলোচনায় বসে। প্রথমে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠকে সেই বার্তা তুলে ধরেন শেহবাজ শরীফ। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে পৃথক বৈঠকেও অভিন্ন বার্তা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। লেবাননের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার কথা জানিয়ে তেহরান প্রতিনিধিরা স্পষ্ট করেছেন তাদের রেড লাইন। শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আটকে পড়া সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ লেবানন সীমান্তেও যুদ্ধবিরতির শর্ত কেবল তেহরানের নয়, বরং পাকিস্তানের মধ্যস্থতা প্রস্তাবেও এটি রয়েছে। সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করাই আমাদের মূল দাবি। আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সামান্যতম নিয়ম লঙ্ঘনের জবাব দেওয়া হবে কঠোরভাবে। গতকাল আমরা এখানে আসার পরও ইসলামাবাদ ও বৈরুতের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ইসলামাবাদে পা রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে শুক্রবার গভীর রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। এই দলে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ফরেন পলিসি ডেপুটি, সহকারী সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার সহ শীর্ষ কূটনীতিকরা অংশ নিয়েছেন। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনাকে দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তির সোপান হিসেবে দেখছে ইসলামাবাদ। বিষয়টিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের বিরোধী রাজনীতিকরাও। ফ্রেমওয়ার্কের 10টি পয়েন্ট মেনে মিত্রদের সাথে একযোগে যুদ্ধবিরতিতে আসা জরুরি। ওয়াশিংটনকে তাদের সব মিত্রদের কর্মকাণ্ডের দায়ভার নিতে হবে, তবেই অর্থবহ সংলাপ সম্ভব। 2015 সালে পারমাণবিক চুক্তির পর এটিই হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রথম কোনো সরাসরি এবং সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। এই আলোচনা কি সত্যিই পারবে যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে, নাকি আবারও কোনো অন্ধকার কালো মেঘে ছেয়ে যাবে পুরো অঞ্চল? সেটাই এখন দেখার অপেক্ষা। ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত বৈরুত, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আর্তনাদ। এর মাঝেই নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। তবে ধ্বংসের সমান্তরালে অন্য এক বৈরুতও আছে। দীর্ঘস্থায়ী উত্তেজনার মাঝেও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় সমুদ্র তীরে সময় কাটাচ্ছেন কেউ কেউ। কিন্তু এই শান্ত সমুদ্রতট জুড়ে কেবলই অনিশ্চয়তার আলাপ। সবার দৃষ্টি ইসলামাবাদের শান্তি আলোচনার দিকে। লেবানিজদের একটাই চাওয়া, শান্তি প্রক্রিয়ায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। ইসরায়েলের অজুহাত প্রত্যাখ্যান করে আলোচনায় আমেরিকানদের সৎ হওয়ার আহ্বান বৈরুতের বাসিন্দাদের। আমার মনে হয় লেবাননকে স্রেফ অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আমেরিকা যদি আলোচনায় সৎ হয় তবে লেবাননকেও এর অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে ইরান কোনোভাবেই এটি মেনে নেবে না। আর সমঝোতা না হলে আমরা আরেকটা যুদ্ধের দিকেই এগিয়ে যাব। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার কয়েক সপ্তাহের সংঘাত থামাতে। আর এই যুদ্ধবিরতির ওপরই নির্ভর করছে পাকিস্তান বৈঠকের সফলতা। অন্যথায় আলোচনা সফল হবে না বলে মনে করেন লেবানিজরা।
এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত না থাকলে এটি সফল হবে না। যারা সীমান্তে দাঁড়িয়ে লেবানন রক্ষা করছে তাদের কঠোর অঙ্গীকার করা ছাড়া আলোচনা ফলপ্রসূ হওয়া অসম্ভব। ইরান ইতোমধ্যে শর্ত দিয়েছে সব ফ্রন্টে যুদ্ধবন্ধ না হলে আলোচনা ফলপ্রসূ হবে না। বৈরুতবাসীর চোখে এটি তাদের জন্য বড় পাওয়া। কেউ যুদ্ধ চায় না, আমরাও না। আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাই। সব ফ্রন্টে লড়াই বন্ধের শর্তটি ইরানের পক্ষ থেকে আসা আমাদের জন্য সম্মানের বিষয়। গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে দক্ষিণ লেবাননে 1 মিলিয়নের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে সরকারি বেসরকারি আশ্রয়কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় ও রাস্তার ধারে ঠাঁই নিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 2000 মানুষ। 6000-এর বেশি আহত রোগী নিয়ে সংকটের মুখে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থাও। সংঘাতের জেরে বিপর্যস্ত লেবানিজদের চাওয়া এখন নিজেদের ভূমিতে নিরাপদে বেঁচে থাকার। ইসলামাবাদ থেকে ওয়াশিংটন কূটনীতির এই দীর্ঘ দৌড় শেষ পর্যন্ত লেবাননের আকাশে শান্তির পায়রা ওড়াতে পারে কিনা সেটি এখন দেখার অপেক্ষায় লেবানিজরা। ইসলামাবাদে ইরানের সাথে টানা 21 ঘন্টার আলোচনা শেষ করেছে আমেরিকা। তবে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে আলোচনার ফলাফল যাই হোক, আমেরিকা যুদ্ধে জিতেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনোভাবেই ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না বলেও জানান তিনি। অন্যদিকে আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালে জানান, ট্রাম্প যদি দ্রুত পারমাণবিক চুক্তির জন্য চাপ সৃষ্টি করেন তবে আলোচনায় সফলতা পাওয়া কঠিন হবে। ইরানের বিরুদ্ধে টানা 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধবন্ধে সাময়িক বিরতির ঘোষণার পর পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে শনিবার বৈঠক শুরু হয় 3 পক্ষের। এর মাধ্যমে 1979 সালের পর আমেরিকার সাথে সরাসরি কোনো আলোচনায় বসে ইরানের কর্তৃপক্ষ। 2 পক্ষের টেকনিক্যাল টিমগুলো পরস্পরের মধ্যে বিস্তারিত বিশেষজ্ঞদের মতামত ও প্রস্তাব আদান প্রদান করেছে। 2 পক্ষের প্রস্তাবনাতেই কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে ইরানিয়ান সরকার। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় ফলাফল যাই হোক না কেন যুদ্ধে আমেরিকায় বিজয় হয়েছে। এ সময় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয়া যাবে না বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, চায়না এখানে সমস্যা তৈরি করতে পারে। ইরানের সাথে আমেরিকার আলোচনায় সাবেক বিশেষ প্রতিনিধি রবার্ট মেলে মনে করেন, খুব সহজেই পারমাণবিক চুক্তি হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই। ইসলামাবাদের আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দলটির বিশেষজ্ঞদের কথা উল্লেখ করে মেলে বলেন, তারা তাদের সুবিধার সর্বোচ্চ অংশ বুঝে নিতেই বিশেষজ্ঞ দল সহ এই সফর করছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প যদি দ্রুত চুক্তির জন্য চাপ প্রয়োগ করেন তবে আলোচনায় সফল হওয়া কঠিন হবে বলেও জানান তিনি। এদিকে হরমুজ প্রণালীতে সি মাইন্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে আমেরিকা। শান্তি আলোচনা চলমান সময়ের মধ্যেও আমেরিকান 2টি জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে ওয়াশিংটনের এই দাবি অস্বীকার করেছে তেহরান। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার্থে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এ পর্যন্ত মাইন স্থাপনের কাজে নিয়োজিত ইরানের 28টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে বলেছেন, তেহরানকে তাদের মজুতকৃত ইউরেনিয়াম সমর্পণের ক্ষেত্রে লিবিয়ার মডেল অনুসরণ করতে হবে। হরমুজ প্রণালীকে মাইনমুক্ত করতে যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি ওই এলাকা অতিক্রম করেছে বলে জানিয়েছে সেন্টকম। একই সাথে আমেরিকার সামরিক বাহিনী হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, ইরানের মাইন স্থাপনের কাজে নিয়োজিত 28টি জাহাজ ইতিমধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ট্রাম্পের এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে ইসলামাবাদে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের সরাসরি আলোচনার প্রথম ধাপ শেষ হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের আটকে থাকা সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে হোয়াইট হাউসের অনড় অবস্থানের কথা জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে তিনি জানান, আন্তর্জাতিক এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু সুনির্দিষ্ট রেডলাইন নির্ধারণ করে দিয়েছেন।
লিন্ডসে গ্রাহাম বলেন, তেহরানকে তাদের মজুতকৃত ইউরেনিয়াম সমর্পণের ক্ষেত্রে লিবিয়ার মডেল অনুসরণ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের বিজয় দাবি করলেও একে কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান কুইগলির মতে হরমুজ প্রণালী বন্ধ হওয়া আমেরিকার জন্য বড় বিপর্যয় ডেকে আনছে। তার মতে প্রেসিডেন্ট স্রেফ জয়ের দাবি করতে চাইছেন। ইসরায়েলের হামলা অব্যাহত থাকা অবস্থায় ইসলামাবাদে আলোচনাকে অর্থহীন বলে মনে করছেন কুইগলি। তার মতে প্রতিনিধি পাঠানোর আগেই ইসরায়েলের সাথে সমঝোতায় আসা উচিত ছিল। অন্যদিকে ইরান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের দাবি আর গোয়েন্দা তথ্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখছেন সিআইএ এর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। এমএস নাওয়ের সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশাসনের অজুহাত বাস্তবসম্মত নয়। ট্রাম্পের একগুঁয়েমের কাছে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টারা অসহায় হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক এই গোয়েন্দা প্রধান। তবে ইসলামাবাদে ভাইস প্রেসিডেন্টের সাথে বিশেষজ্ঞ দল যাওয়ায় কিছুটা আশার আলো দেখছেন তিনি। এদিকে সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে সতর্ক করেছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম স্নাইডার। তার মতে এমন উগ্র ভাষা ব্যবহার সত্ত্বেও আলোচনার টেবিলে সুবিধা করতে পারেনি ওয়াশিংটন। তিনি আরো বলেন, প্রেসিডেন্টের এই বিদ্বেষপূর্ণ আচরণ আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। গাজার সাংবাদিকতা মানেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে সত্য তুলে ধরা। ইসরায়েলে আগ্রাসনে গাজার সংবাদকর্মীদের প্রাণ হারানো যেন নিয়তি। শনিবার ভোরে আল বুরেইজ ও খান ইউনিসে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 6 জন নিহত হয়। এদের মধ্যে ছিলেন একজন পেশাদার সংবাদকর্মী। গত বছরের অক্টোবর থেকে চলা তথাকথিত যুদ্ধবিরতির এই চুক্তিকালীন সময়েই নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী একে সন্ত্রাসবিরোধী অভিযান বললেও নিহতের স্বজনদের কাছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিশ্ব যখন বড় বড় শহরে শান্তি আলোচনার টেবিলে মত্ত, তখন গাজার মাটিতে প্যালেস্টাইনিয়ানদের রক্ত ঝরছে অবাধে। প্রতিদিন এখানে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। সে একজন সাংবাদিক ছিল, সে কি অপরাধ করেছিল? আর এই সাধারণ মানুষরাই বা কি দোষ করেছে? প্রতিদিন এখানে মানুষ মরছে, শহীদ হচ্ছে। এই যুদ্ধবিরতি চুক্তি কেবল কাগজে সীমাবদ্ধ, বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। পুরো পৃথিবী শুধু তাকিয়ে তামাশা দেখছে। ইহাবের মতে সাংবাদিক হত্যার এই ঘটনা গাজায় সংবাদপত্রের স্বাধীনতার টুটি চেপে ধরারই নামান্তর। গাজায় যুদ্ধবিরতি স্রেফ কাগজে কলমে লেখা একটা চুক্তি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন এই প্যালেস্টাইনিয়ান। গাজায় মোট নিহতের সংখ্যা এখন ৭১,০০০ ছাড়িয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাত আর কত সংবাদকর্মীর প্রাণ কেড়ে নেবে সেই প্রশ্নের কোনো জবাব নেই। নিহতের স্বজনরা বলছেন, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা, তখন গাজায় লাশের মিছিলই বলে দেয় যুদ্ধবিরতির আসল চেহারা। এই দৃশ্য কোনো সাধারণ যাত্রার নয়। বিমানে কোনো যাত্রী নেই, অথচ প্রতিটি আসনই যেন কথা বলছে। তেহরান থেকে ইসলামাবাদগামী ফ্লাইটে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহযাত্রী ছিল মিনাব শহরের নিহত ক্ষুদে শিক্ষার্থীদের স্মৃতি। প্রতিটি সিটে সাজিয়ে রাখা হয়েছে রক্তাক্ত জুতো, ধুলোমাখা ব্যাগ আর ফুল, সাথে নিহত শিশুদের ছবি। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গালিবাফ এসব ছবি শেয়ার করে লিখেছেন, এই ফ্লাইটের সহযাত্রীরা। এর মাধ্যমে ইরান বিশ্বকে মনে করিয়ে দিতে চায় যুদ্ধের চরম মূল্য যা দিতে হয়েছে নিষ্পাপ শিশুদের। ইরানি কর্মকর্তারা বোঝাতে চেয়েছেন তারা একা আলোচনায় যাননি, বরং যুদ্ধের ভয়াবহ স্মৃতি এবং নিহত শিশুদের ন্যায় বিচারের দাবি সাথে নিয়ে গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়েবে প্রাথমিক স্কুলে আছড়ে পড়ে মিসাইল। ইউএস ইসরায়েলি এই হামলায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। ১৬৮ শিক্ষার্থী ও কর্মচারীদের লাশের স্তূপে বিষাদে ভরে ওঠে স্কুল প্রাঙ্গণ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সেই শিশুদের ব্যাগ আর বইপত্রই আজ ইরানের প্রতিবাদের ভাষা। ৪৪ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি আলোচনায় ইরান শুরুতেই বুঝিয়ে দিল মিনাবের সেই রক্ত তারা ভুলে যায়নি। বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে বসার আগে এই প্রতীকী প্রতিবাদ ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরই একটি কৌশল। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে হারানো প্রাণের বিচার। এই দুইয়ের দোলাচলেই এখন ইসলামাবাদে শুরু হচ্ছে ঐতিহাসিক বৈঠক। কনকনে ঠান্ডা আর ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা আল্পস পর্বতমালা। ভোরের সূর্য ওঠার আগেই বাদ্যযন্ত্র হাতে তুষার মারিয়ে পাহাড়ে উঠছেন একদল শিল্পী। গন্তব্য মোর্তেরাত হিমবাহের গভীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক নীলচে বরফ গুহা।
এই গুহার ভেতরেই ধারণ করা হচ্ছে টু অ্যাথেনার নতুন গানের মিউজিক ভিডিও, যার শিরোনাম কোলাইট। গুহার ভেতরে পিয়ানো, ব্যাস আর শিল্পীর কণ্ঠের প্রতিধ্বনি এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা। হিমবাহটি গলে যাওয়ার ফলে ভেতরে যে টানেল তৈরি হয়েছে সেটিই মূলত এই কনসার্টের মঞ্চ। শিল্পী জানান, প্রকৃতির এই জাদুকরী রূপ চিরতরে হারিয়ে যাওয়ার আগেই তিনি তা সুরের মাধ্যমে ধরে রাখতে চেয়েছেন। We're so grateful that we were able to go up here and see this magical place before it is vanished. So we are still overwhelmed and so thankful. গ্ল্যাসিওলজিস্ট বা হিমবাহ বিশেষজ্ঞরা বলছেন, এই গুহাগুলো আসলে হিমবাহের দ্রুত মৃত্যুসজ্জার প্রতীক। মোর্তেরাতোস হিমবাহটি প্রতি বছর প্রায় 50 মিটার সংকুচিত হচ্ছে। যে গুহায় শিল্পীরা গান গাইছেন, আগামী বছর হয়তো সেটির কোনো অস্তিত্বই থাকবে না। আমার কাছে এই গুহাটি হিমবাহের নাটকীয় অন্তর্ধানের প্রতিনিধিত্ব করে। হিমবাহের উপর এবং নিচে উভয় দিক থেকেই বরফ গলছে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণ বাতাস এই গুহা দিয়ে প্রবাহিত হওয়ায় এটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। আগামী গ্রীষ্মের পরই হয়তো এর চিহ্নটুকুও থাকবে না। গ্রিনপিস সুইজারল্যান্ডের সহযোগিতায় এই উদ্যোগটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন সারা বিশ্ব ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগছে এবং আমেরিকা সহ বড় দেশগুলো জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্ব উষ্ণায়ন না কমলে আগামী কয়েক দশকের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোর অনেক হিমবাহ মানচিত্র থেকে মুছে যাবে। বরফ গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল যেন প্রকৃতির অশ্রু। শিল্পীদের এই করুণ সুর বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো সুর থাকবে, কিন্তু তা শোনার মতো এমন মোহনীয় প্রকৃতি আর অবশিষ্ট থাকবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।